আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান ফ্রম কিউডি অ্যাডমিশন কেয়ার। আজকে আমরা বেসিক্যালি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্যাম্পল কোশ্চেন সলভ করব, যেখানে কিনা নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে। অ্যান্ড নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে বেসিক্যালি বিবিএ আছে, ইংলিশ আছে, ল আছে, পিপিএইচএস আছে, সোশ্যালজি আছে, এভরিথিং অ্যান্ড অল। সো বেসিক্যালি এখন আমরা আজকে নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কী আমাদের ইংলিশ সাবজেক্ট থেকে এমসিকিউ, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং পার্ট অ্যান্ড অল সব কিছু আমরা দেখব। চলো তাহলে শুরু করা যাক। সো বেসিক্যালি আমরা এখন একটু দেখি যে সেকশন 1, যেখানে কিনা ইংলিশ গ্রামার আছে। সো ইংলিশ গ্রামারে আমাদের মার্কস থাকবে কিন্তু 20 মার্কস। ওকে, সো এখানে কী বলছে একটু খেয়াল করে দেখি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দি বেস্ট অ্যান্সার ফ্রম দি 4 চয়েসেস মার্ক বাই এ, বি, সি অ্যান্ড ডি। সো বেসিক্যালি 4টা অপশন দেওয়া থাকবে। সো 4টা অপশন থেকে আমাদের একটা অ্যান্সার চুজ করতে হবে। সো এরকম আমাদের 20টা এমসিকিউ থাকবে, যেটা কিনা ইংলিশ গ্রামার থেকে থাকবে। সো আমরা এখন ফার্স্ট থেকে ইংলিশ গ্রামার এমসিকিউ দিয়ে স্টার্ট করব। সো এখানে যেমন আমরা তাহলে ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি। এখানে যেমন দেওয়া আছে যে নট আনটিল লেটার ড্যাশ মিস্টার করিম ওয়াজ মাই নিউ নেক্সট ডোর নেইবার। আচ্ছা, নট আনটিল লেটার ড্যাশ মিস্টার করিম ওয়াজ মাই নিউ নেক্সট ডোর নেইবার। অপশন কী দেওয়া আছে? আই রিয়েলাইজড, ডিড আই রিয়েলাইজ, আই ডিড রিয়েলাইজ, আই রিয়েলাইজ। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যখন কোনো সেন্টেন্সে নট আনটিল এই ফ্রেজটা যখন একসাথে দেখব, নট আনটিল এই ফ্রেজটা যখন একসাথে দেখব, তখন বেসিক্যালি সেন্টেন্সের স্ট্রাকচারটা নট আনটিলের পরে, যেমন আমরা এভাবে দেখি, নট আনটিলের পরে আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপর কিনা সাবজেক্ট বসবে। ওকে, তারপর হলো আপনার ভার্ব বসবে, মেইন ভার্ব যেটা আর কি। সো বেসিক্যালি স্ট্রাকচারটা এভাবে হবে। সো এখন আমরা একটু খেয়াল করে দেখি তাহলে। অক্সিলারি ভার্ব আগে আছে, এই যে এটাতেই আছে, অন্যগুলোতে কিন্তু অক্সিলারি ভার্ব পরে আছে, আর এটাতে তো অক্সিলারি ভার্ব নাই। তাহলে অ্যান্সার হলো বি। ওকে, এবার আমরা পরেরটাতে যাই। দেওয়া আছে যে রহিমা লস্ট হার ক্রেডিট কার্ড, সো শি ড্যাশ পে ফর দ্য মিল। এ দেওয়া আছে উডেন্ট, ক্যান্ট, কুডেন্ট, শুডেন্ট। সেন্টেন্সটা পড়ি, রহিমা লস্ট হার ক্রেডিট কার্ড, লস্ট হার ক্রেডিট কার্ড, যেটা কিনা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সরি পাস্ট ইনডিফিনিটে আছে, মাই ব্যাড। সো পাস্ট ইনডিফিনিটে আছে। এখন আমাদের দেখতে হবে যে এরপরে এখন এর সাথে কী হবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, সো ক্যান্ট তো হওয়ার একদমই কোনো চান্সেস নাই। উডেন্ট আছে, কুডেন্ট আছে, শুডেন্ট আছে। আমরা যদি সেন্টেন্সটাকে বাংলা করি, সেটা হচ্ছে যে রহিমা তার ক্রেডিট কার্ডটি হারিয়ে ফেলেছে, তাই সে এই মিলের জন্য পে করতে পারে নাই, পে করতে পারে নাই। সো যেটা কিনা করতে পারে নাই, সো এখানে উডেন্টের কোনো কিছু নাই। ওকে, উডেন্টের কিছু করে নাই, যেটা করতে পারে নাই। ঠিক আছে, আমি আবারও বলতেছি করতে পারে নাই। স্টুডেন্টেরও কিছু নাই। উডেন্ট মানে বলতে বোঝায় হলো যে সে কোনো কিছু করবে যেটা করে নাই, আর স্টুডেন্ট মানে হচ্ছে উচিত ছিল এরকম কিছু একটা, সামথিং উচিত ছিল, উচিত ছিল না, এরকম কিছু একটা মিন করে। সো যেখানে এখানে কুডেন্ট আছে, সো আমাদের অ্যান্সার হবে এটা কুডেন্ট, কারণ কুডেন্ট মিনস করে যে সে এই মিলের পেটা করতে পারে নাই। ওকে, সো আমরা কিন্তু মাঝে মধ্যে ট্রান্সলেট করলেও কিন্তু অ্যান্সারগুলো পাই। সো ট্রান্সলেশনে কিন্তু ভালো আয়ত্ত থাকতে হবে। করিম পারসুয়েডেড ড্যাশ স্পেন্ড দিস উইকেন্ড অ্যাট হিজ হোম। আচ্ছা, সো দ্যাট হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস টু হিজ প্যারেন্টস টু হিজ প্যারেন্টস। আচ্ছা, সো বেসিক্যালি এখানে করিম পারসুয়েডেড, যেটা কি না অ্যাকচুয়ালি আমরা একটু দেখি। সো এই যে পারসুয়েডেড, এই যে ভার্বটা, এর সাথে অ্যাকচুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে, এরপরে যে স্ট্রাকচারটা হবে, আমরা হয়তো বা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কী জানি, আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানি হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তাই না? তো এখন কথা হলো যে করিমটা কি, এখানে করিমটা হলো সাবজেক্ট, পারসুয়েডেড হলো ভার্ব, তাহলে ভার্বের পর আমাদের কী বসার কথা? অবজেক্ট। সো এখানে অবজেক্ট আসেই হলো হিজ প্যারেন্টস, তাই না? হিজ প্যারেন্টস হলো অবজেক্টস, তাহলে এখানে অবজেক্ট বসবে, যেটা কিনা হিজ প্যারেন্টস। ওকে, তারপর কি বসবে? তারপর হলো বেসিক্যালি বি ভার্ব বসবে, কিন্তু এখানে তো কোনো বি ভার্ব নাই, এখানে কিন্তু কোনো ভি ভার্ব নাই।
সো যেহেতু কোনো ভি ভার্ব নাই, আমরা এখানে বি ভার্বের বদলে টু বসাতে পারবো। ওকে, সো বি ভার্বের বদলে আমরা টু বসাতে পারবো, অ্যান্ড অ্যান্সার হলো বি। ওকে, করিম persuaded his parents to spend the weekend at his home. To spend. Alright? আচ্ছা, এবার আমরা 4 নম্বরে যাই। এখানে যাওয়া আছে যে when I was in school I dash wear a uniform. সো আমি যখন স্কুলে ছিলাম আমি ইউনিফর্ম পরতাম, এরকম কিছু একটা, অথবা আমার ইউনিফর্ম পরতে হতো, এরকম কিছু একটা মিন করাইতেছে। সো আই শুড ওয়ার এ ইউনিফর্ম, এটা তো মিন করে যে আমার ইউনিফর্ম পরা উচিত। বাট এখানে দেখেন আই ওয়াজ ইন স্কুল, যখন সে স্কুলে ছিল, সো এখানে তো আসলে উচিতের কিছু নাই, ঠিক আছে, মাস্টেরও কিছু নাই, হয়ে গেছে তার, সে স্কুলে চলে গেছে। ডিড হ্যাভ টু বলতে কিছু নাই, এখানে দুইটা অক্সিলিয়ারি ভার্ব, এটা তো একদমই সম্ভবই না। অ্যান্সার হবে হ্যাড টু, ঠিক আছে। 5 নাম্বার, কার রেসিং ইজ এক্সপেন্সিভেস্ট। এই যে একটাও হবে না, এক্সপেন্সিভেস্ট বলতে কিচ্ছু নাই। ওকে, দ্য মোস্ট এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এখানে কোন ডিগ্রি ইউজ হচ্ছে? ইন দ্য ওয়ার্ল্ড। সো পজিটিভ ডিগ্রি হলো একা নিজের সাথে তুলনা করলে, কম্পারেটিভ ডিগ্রি হলো দুজনের সাথে তুলনা করলে, আর সুপারলেটিভ ডিগ্রি হলো সবার সাথে তুলনা করলে। এখানে কিন্তু সবার সাথে তুলনা করছে, স্পোর্ট ইন দি ওয়ার্ল্ড। তো সবার সাথে যেহেতু তুলনা করছে, তখন সেক্ষেত্রে কী হবে? সুপারলেটিভ হবে। আর এক্সপেন্সিভ এটা একটা পজিটিভ ডিগ্রি। ওকে, তো এক্সপেন্সিভ যেহেতু পজিটিভ ডিগ্রি, এখন এটার কম্পারেটিভ ডিগ্রি কী হবে? এটার কম্পারেটিভ ডিগ্রি কি আপনার এক্সপেন্সিভার হবে? নো, এক্সপেন্সিভার হবে না, মোর এক্সপেন্সিভ হবে। যেই ডিগ্রির কি না, যেই ডিগ্রির সাথে আর যুক্ত হয় না, ওই ডিগ্রির সাথে মোর অথবা মোস্ট বসে। মোর বসে কম্পারেটিভ ডিগ্রিতে, আর মোস্ট বসে হলো সুপারলেটিভ ডিগ্রিতে। সো অ্যান্সার হলো সি, এক্সপেন্সিভ তো পজিটিভ ডিগ্রি, সো এটার হওয়ার চান্সেস নাই। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে যাই। সুফিয়া ড্যাশ উইন্ডোজ প্লিজ, ইটস টু হট ইন হিয়ার। আচ্ছা, সুফিয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা কমা দিচ্ছে। ওকে, এখানে কী দিছে? একটা কমা দিচ্ছে। তো সুফিয়া, যেমন আমরা বললাম, আমি নিজেকেই বলতেছি যে ইরফান ক্যান ইউ কাম হেয়ার প্লিজ, অথবা ধরেন ইরফান ডু দ্য ওয়ার্ক। সো ইরফান ডু দ্য ওয়ার্ক, ইরফান গো দেয়ার। সো এই যে আমি একটা নাম বলতেছি, নামের পরে কি হইতেছে? ইম্পারেটিভ সেন্টেন্স হইতেছে না? অ্যান্ড আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে স্টার্ট হয়, রাইট? তাহলে ভার্ব দিয়ে যেহেতু স্টার্ট হয়, এখানে দেখেন তো কি আছে। আচ্ছা, ওপেন্স, আপনার কি মনে হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে কি ভার্বের সাথে এস বাই এস বসে? না, কখনো বসে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি? ইউ। তাহলে কি ইউ এর সাথে কি ভার্বের সাথে এস বাই এস বসতে পারে? অফকোর্স না। ইউ এর সাথে সেকেন্ড পার্সনের সাথে কি বসে? ভার্বের প্লুরাল ফর্ম বসে। সো ইউ হবে না, ওপেনডও হবে না, উইল ওপেনড হওয়ার কোনো চান্সেস নাই, কারণ এটা বর্তমানে বলতেছে। সো যেহেতু বর্তমানে বলতেছে, অ্যান্সার হলো ওপেন। ওকে, 7 নাম্বার, দ্য মুভি ওয়াজ ড্যাশ দ্য বুক। আচ্ছা, এটা কি হতে পারে? দ্য মুভি ওয়াজ ড্যাশ দ্য বুক। দ্য মুভি ওয়াজ অ্যাজ দ্য বুক হবে না, অ্যাজ গুড দ্য বুক এটাও হবে না, গুড অ্যাজ দ্য বুক এটাও হবে না, অ্যাজ গুড অ্যাজ দ্য বুক। ঠিক আছে, এই যে আমরা অপশন এলিমিনেট করেও কিন্তু আমরা পেয়ে গেছি। অলরাইট, এবার আমরা 8 নম্বরে যাই। জাহাঙ্গীরস হবিজ ইনক্লুড জগিং, সুইমিং অ্যান্ড to climbs mountain. Okay, climbs mountains, to climb mountain, sorry to climb, আর একটা হলো climbing mountains. আচ্ছা, এবার আমরা দেখি এটা কিন্তু এখানে কিন্তু একটা প্যারালালিজম এসে পড়ছে। প্যারালালিজম কিভাবে? এই যে দেখেন, জগিং, সুইমিং, এই যে এখানে কি ভার্বের সাথে আইএনজি আসতেছে না? তাহলে যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, পরেরটাও তো আপনার ভার্বের সাথে আইএনজিই বসবে। এখানে আসে কোনটা? কোথায় দেখেন তো ভার্বের সাথে আইএনজি? এই যে দেখেন, ক্লাইম্বিং মাউন্টেন্স। ঠিক আছে, অ্যান্সার তাহলে ডি, বাকি একটা হবে না। হু ইজ টলেস্ট, টলার, দ্য টলেস্ট। আচ্ছা, আতিফর আলিম,
ডিগ্রির ব্যাপারে কি বলছিলাম, পজিটিভ ডিগ্রি হলো একজনের সাথে, কম্পারেটিভ ডিগ্রি হলো দুইজনের সাথে, আর সুপারলেটিভ ডিগ্রি কি সবার সাথে। সো এখানে দেখেন এখানে কিন্তু আসি কিন্তু দুইজন, আতিফ আর আলিম। সো দুইজনের সাথে হলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। টলেস্ট হবে না সুপারলেটিভ ডিগ্রি, টল হবে না পজিটিভ ডিগ্রি, টল আর কম্পারেটিভ ডিগ্রি। দ্য টলেস্ট বলতে কিছু নাই। ওকে, তাহলে কি অ্যান্সার টলার। ওকে, দ্য কনসার্ট উইল বিগিন ড্যাশ 15 minutes, in 15 minutes, on 15 minutes, with 15 minutes, about 15 minutes। যখন কোনো কিছু এমন কিছু নিয়ে বলবে যে ভবিষ্যতে হবে, যে দ্য কনসার্ট উইল বিগিন, কনসার্ট 15 মিনিটের মধ্যে শুরু হবে, কোনো ভবিষ্যতের কোনো কিছু টাইম পিরিয়ডের কথা বললে না, ওই টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইন ইউজ হয়। ওকে, ইন 15 minutes। ওকে, সো এখানে একটা হবে না আনসার। এবার আমরা 11 নম্বরে যাই। দ্য সিচুয়েশন ওয়ন্ট চেঞ্জ ইফ উই সিট হিয়ার অ্যান্ড লুক আউট দ্য উইন্ডো। ট্যাগ কোয়েশ্চেন, ইজিয়েস্ট ওয়ান। ওকে, সিচুয়েশন এখানে সাবজেক্ট, রাইট? তাহলে সিচুয়েশনের সাবজেক্টের জন্য কি হবে, ইট হবে, তাহলে উই হবে না। আচ্ছা, এখানে বাকিগুলো ইট আছে, তারপরে এখানে কি দেওয়া, ওয়ন্ট দেওয়া, নেগেটিভে দেওয়া, রাইট? তাহলে পজিটিভে কি হবে, উইল। অ্যান্সার তাহলে কি হবে, উইল ইট। অলরাইট, 12 number. If you ever come to Dhaka, you must dash me up and we'll have lunch together. আচ্ছা, এখানে অপশন কি দেওয়া, স্পিক, মুভ, টক, লুক। ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট, আচ্ছা এই যে দেখেন ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট, এটা কি হতে পারে, এই যে ইউ মাস্ট লুক মি আপ। এখানে লুক মি আপ বলতে কি বোঝানো হয়েছে, এখানে লুক মি আপ বলতে মিট মির কথা বোঝাইছে, মিট মি। ওকে, মিট মি। সো বেসিক্যালি এখানে মিটের কথা বলছে। সো এখানে স্পিকেরও কোনো চান্সেস নাই, মুভ তো হবেই না, টক কেন হবে, তারা লাঞ্চে যাবে একসাথে, তো লাঞ্চে যাওয়ার আগে তো তারা দেখাই করবে, তাই না? সো এখানে কিন্তু মিটের কথা বলছে। আচ্ছা, দ্য অলিম্পিক গেমস ড্যাশ প্লেস এভরি 4 years। আচ্ছা, এটা কি হতে পারে, দ্য অলিম্পিক গেমস হ্যাজ টেকেন, ইজ টেকিং, টেক্স। আচ্ছা, এটা কি হইতে পারে দেখেন তো, দ্য অলিম্পিক গেমস হ্যাজ টেকেন, যেটা কিনা আগে হয়েছে, কিন্তু অলিম্পিক গেমস তো এখনও চলতেছে, তাই না? মানে ইটস নট লাইক যে চলতেছে, লাইক আবার তো হবে, ইটস নট লাইক যে সারা জীবনের জন্য অফ হয়ে গেছে, সো হবে না। ইজ টেকিং, ইটস কাইন্ড অফ অকওয়ার্ড ফ্রেজ, আমরা এটা পরে দেখতেছি। টেক, আচ্ছা টেক্স তো হবেই না, কারণ গেমস কি এখানে প্লুরাল, তাই না? দ্য অলিম্পিক গেমস প্লুরাল। সো যেহেতু এটা প্লুরাল, দ্য অলিম্পিক গেমস ইজ টেকিং প্লেস এভরি 4 years। আচ্ছা, এখানে প্রেফারেবল অ্যান্সার হলো টেক, ঠিক আছে? দ্য অলিম্পিক গেমস টেক প্লেস এভরি 4 year, যেটা কিনা একটা স্টেটমেন্ট। বাট আমরা যদি বলি দ্য অলিম্পিক গেমস ইজ টেকিং প্লেস এভরি 4 years, ইটস কাইন্ড অফ অকওয়ার্ড ফ্রেজ আমরা বলতে পারি, অথবা এটা বলা যায় যে ইজ টেকিং প্লেস এভরি 4 years, যেটা কিনা চলতেছে, চলমান অবস্থায়। বাট এটা তো আসলে চলমান না, অলিম্পিক গেমস তো এখানে টেকই হবে, তাই না? যেটা কিনা প্রতি 4 বছর পর পর হয়। ওকে, আচ্ছা এবার 40 নাম্বারে যে আই থিঙ্ক শি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য ফোন। আচ্ছা, এটা কি হইতে পারে, আই থিঙ্ক শি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ওভার দ্য ফোন, অ্যাট দ্য ফোন, বাই দ্য ফোন, অন দ্য ফোন। আচ্ছা, সো এখানে দেখেন একটু, আই থিঙ্ক শি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন, আমার কাছে মনে হয় সে তার পুরো বিকালটা কি হতে পারে, ওভার দ্য ফোন, অ্যাট দ্য ফোন তো হওয়ার কোনো চান্সেস নাই, বাই দ্য ফোনও হওয়ার কোনো চান্সেস নাই, হয় অন দ্য ফোন হতে পারে, না হয় ওভার দ্য ফোন হতে পারে। এখন কথা হলো যে কি হতে পারে এটা অ্যাকচুয়ালি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওভার দ্য ফোন হবে। কেন জানেন? কারণ আমরা যদি কোনো কিছু অন বলি, অন বললে বোঝায় যে আপনার কোনো কিছুর হয়ে যাওয়া, কোনো কিছুর হেল্প নেওয়া, ইটস কাইন্ড অফ সামথিং, অথবা কোনো টাইম পিরিয়ডের মাধ্যমে, টাইম পিরিয়ড বলতে আপনার ডে, মান্থ, ইয়ার এগুলোর কথা বলতেছি। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু অন ইউজ হয়। বাট তার ফোন চালাইছে, সে ফোন চালিয়ে তার পুরোটা সময় কাটাই দিছে, যেটা কিনা ওভার মিন বুঝাইতেছে, ওভার দ্য ফোন, ঠিক আছে? সো এখানে অন হবে না।
mother dash up until 6 in the morning. আচ্ছা, the mother called up, walked up, opened up, stayed up. আচ্ছা, এখানে কিন্তু আসলে called হবে না, walked হবে না, opened হবে না। দেখেন তো, up until 6 in the morning অর্থাৎ মা সকাল 6টা পর্যন্ত জেগেছিল। এখানে কিন্তু আপ বলতে জেগেছিলোর কথা বলছে, তাহলে কিন্তু স্টেট আপ বলতে হবে। স্টেট আপ বলতে কিন্তু আপনার ওয়েকের কথা বলছে। নেইদার অফ দ্য টু স্টুডেন্টস ড্যাশ ইন দি লাইব্রেরি নাও। আচ্ছা, এটা কি হতে পারে? আমরা কিন্তু হয়তো নেইদার নর ইদার অরের কথা শুনছি। ইদার অর নেইদার নর থাকলে কি হয়, যে ভার্বের কাছাকাছি সাবজেক্ট, দুইটা সাবজেক্ট থাকে, কাছাকাছি যে সাবজেক্টটা থাকে ওই অনুযায়ী ভার্ব হয়। বাট এখানে কিন্তু একটাই সাবজেক্ট, আর এখানে কিন্তু নেইদার আছে। তো এখন কথা হলো যে এখানে যে সাবজেক্টটা আছে না, এটা তো প্লুরাল, তার মানে কি ভার্বও কি প্লুরাল হওয়ার কথা, তাই না? কিন্তু না, প্লুরাল হবে না। কেন জান? আচ্ছা, হ্যাভ বিন তো হবে না, হ্যাজ বিন হবে না। আচ্ছা, ইজ কেন হলো তাহলে? নেইদার একটা রুল আছে। নেইদারের রুল এখানে বেসিক্যালি বাংলা কি বুঝেছে? নেইদার অফ দ্য টু স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি নাও। ওকে, কেউই এখানে লাইব্রেরিতে নাই। সো বেসিক্যালি এখানে একজনকে বুঝাইছে, নেইদার অফ দ্য, হয় ও না হয় ও, এরকমভাবে বুঝাইছে। যে আমাদের একটা কিছু রুল আছে না, নেগেটিভ রুল, যেখানে কিনা ইচ থাকে, সরি এটা ই হচ্ছে, ইচ থাকে, নেইদার থাকে, তারপর হলো আপনার ইদার থাকে। ওকে, সো এই যে এইসব ওয়ার্ডের ক্ষেত্রে এরা যদি একা থাকে তখন অক্সিলারি ভার্ব ইজ হবে অথবা ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে। সো অ্যান্সার হলো ইজ। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মিনস, এটা কিন্তু ইডিএম অ্যান্ড ফ্রেজেস, এটা একটা ইডিএম বেসিক্যালি। সো এখন এই ইডিএমটার মানেটা কি? দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মিনস অর্থাৎ এরকম কোনো কিছু বোঝাইতেছে যে যে পাখি তাড়াতাড়ি, সে তাড়াতাড়ি ওয়ার্ম ধরতে পারে, এরকম কিছু। বাট না, এরকম না। এরকম হলো যে এটার সাথে আসলে এরকম হইতেছে যে এই যে দ্য পিপল হু আর ওয়েল প্রিপেয়ার্ড গেইন সাকসেস, যে কিনা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে সেই সাকসেস হতে পারবে। এখানে কিন্তু আর্লি বার্ড ক্যাচেস দ্য উইন্ডস, ওই যে আমি বললাম না, যে পাখি খুবই ফাস্ট হবে সেই তাড়াতাড়ি ওয়ার্মটা ধরতে পারবে, এখানে মিনিংটা এটাই বুঝাইছে। সো এখানে কিন্তু আসলে কিন্তু ওইরকম কিছু নাই। বাকি এটাও তো নাই, এটাও তো হবে না। দ্য পিপল হু আর হার্ড ওয়ার্কিং গেইন সাকসেস, না, হার্ড ওয়ার্কিং না, যে কিনা ওয়েল প্রিপেয়ার্ড গেইন সাকসেস। সো বেসিক্যালি আপনারাও যদি ওয়েল প্রিপেয়ার্ড থাকেন, আপনাদেরও কিন্তু চান্স হয়ে যাবে। অলরাইট, সো এইভাবেও কিন্তু আপনারা এটা মাথায় রাখতে পারেন। 18 নাম্বার, আফটার ন্যাচারাল গ্যাস ড্যাশ আউট অফ দ্য গ্রাউন্ড, it dash to a processing plant where it is cleansed of impurities. আচ্ছা, এটা কি হইতে পারে? আফটার ন্যাচারাল গ্যাস, এই তো পেয়ে গেছি। দেখেন, কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, বুঝছেন? জিরো কন্ডিশনালে কি হয়? জিরো কন্ডিশনালে কিন্তু আপনার এই যে ইফ থাকে, দেন হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের মেন ক্লজ কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ তো প্রেজেন্ট ইনডিফিনিট, আর মেন ক্লজও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সো ইফ ন্যাচারাল গ্যাস কামস আউট অফ দ্য গ্রাউন্ড, ইট গোস টু এ প্রসেসিং প্লান্ট। ঠিক আছে, এখানে ইজ কামিং হবে না, কারণ এটা প্রেজেন্ট ফর্ম হইতে হবে, ভার্বের বেস ফর্ম হইতে হবে। মানে এটা যদি কাম হইতো না তাহলে হইতো। সো কাম, এখানে কাম যেহেতু দেওয়া নাই, এটা হবে না। আর এখানে হলো, এখানেও সেম, কাম দিলে হইতো, এখানে কাম দেওয়া না। আচ্ছা, উইল কাম উইল গো হয় না, ঠিক আছে, এখানেও কিন্তু কাম দেওয়া লাগতো, তাহলে কিন্তু হইতো। সো অ্যান্সার কি? বি। আচ্ছা, এবার আসি 19তে। এখানে কি বলছে? ইফ হি ড্যাশ হিজ ওন ভেজিটেবলস হি উড নট। এই যে দেখেন, উডের কথা বলছে না? আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সে পড়ছি তখন উড কোথায় ছিল? উড ছিল আপনার হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইলে। কোথায়? এটা হলো হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনালে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনালে আপনার কি কি আছে? ইফ আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তারপর হলো সাবজেক্ট প্লাস উড আছে, তারপর হলো ভার্বের বেস ফর্ম, তারপর হলো বাকি অংশ। ওকে, সে এখানে তাহলে পাস্ট ইনডিফিনিট কই আছে?
এই যে past indefinite grew, এ তো প্রেজেন্ট ফর্ম হবে না, ক্যান গ্রো হবে না, কুড গ্রো হবে না। ওকে, ইউ ড্যাশ টক অ্যালাউড ইন হসপিটাল, ইউ ক্যান নট, আচ্ছা ক্যান নট হইতে পারে, ইউ কুড নট এরকম কিছু নাই কারণ এটা প্রেজেন্টে বলতেছে। ইউ মাস্ট নট হইতে পারে, ইউ মে নট তো মানে রিকোয়েস্ট করা ওর সামথিং। হাসপাতালে কথা অ্যালাউড বলতে আবার রিকোয়েস্টের কী আছে? অফকোর্স এটা 100% প্রোহিবিশন, নিষেধাজ্ঞা। ঠিক আছে, হাসপাতালে উচ্চস্বরে কথা বলা যায় না, যেটা কিনা নিষেধ। সো অফকোর্স মাস্ট নটটা হবে। ওকে, জাস্ট ইন কেস যদি মাস্ট নট যদি অপশনে না দেওয়া থাকে তখন কিন্তু আপনি ক্যান নট দেখাতে পারবেন। ওকে, সো ইট ক্যান বি অ্যান অপশনাল অ্যান্সার। তারপর হলো আচ্ছা আমাদের 20 MCQ শেষ না, এখন আমরা রিডিং কম্প্রিহেনশন নিয়ে দেখবো অ্যাকচুয়ালি যে প্যাসেজে কী আছে। সো আমরা এখন রিডিং পড়বো না এটা পুরোটা, আমরা একবার এমসিকিউতে চলে যাবো, দেন এমসিকিউ থেকে আমরা স্ক্যানিং স্কিমিং করে আমরা বের করবো। অলরাইট, সো উইচ অফ দ্য ফলোইং উড বি দ্য বেস্ট টাইটেল, এই যে এখন এখানের জন্য আমাদের পুরোটা প্যাসেজ পড়তে হবে। ঠিক আছে, সো আচ্ছা আমরা আগে অপশনগুলো দেখে নিই। হাউ টু বিল্ড আপ সেলফ কনফিডেন্ট, সেলফ কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, বিল্ডিং সেলফ, আচ্ছা বি সেলফ। আচ্ছা তাহলে এখন যদি আমরা পুরোটা পড়ি, আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে চেষ্টা করবেন একটু টাইম নিয়ে পুরোটা রিডিং পড়ার, তাহলে অ্যান্সার করতে কিন্তু ইজি হবে। বাট যদি জাস্ট ইন কেস যদি আপনারা যদি হাতে টাইম না থাকে তাহলে স্কিপ করতে পারেন, স্কিপ করে কোয়েশ্চেন দেখে দেন আপনারা অ্যান্সার করতে পারেন, কারণ এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু নাও করতে পারে আবার করতেও পারে, বলা যায় না। ঠিক আছে, সো আপনাদের আগে কোয়েশ্চেনগুলো আগে চেক করবেন যে আসলে কী কী চাইছে। যখন এই যে কোয়েশ্চেনগুলো দিবে না তখনই কিন্তু আপনারা এখান থেকে সলভ করতে পারেন, এটা পুরোটা রিডিং করতে পারেন। আচ্ছা, সো আমি যেটা বুঝলাম এখানে বেসিকলি এমন কিছু বুঝাইছে যেটা কি না সেলফ কনফিডেন্স বিল্ড করার কথা বলছে। ঠিক আছে, বিল্ড করা যেহেতু কথা বলছে তাহলে তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা হবে না, এটা হবে না। আচ্ছা এটা দেখি তো, প্রিপেয়ারিং ইউর সেলফ ফর সাকসেস, হাউ টু বিল্ড আপ। আচ্ছা এখানে তো হাউ টু বিল্ড আপ, এখানে তো কোনো দেয় নাই, লাইক এখানে কোনো আপনার হাউ টু বিল্ড আপ এখানে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কোনো দেয় নাই। এখানে বেসিক্যালি একটা প্যারাগ্রাফ দিছে যেটা কিনা প্যারাগ্রাফের টাইটেল হবে। সো এখানে হাউ টুর বলতে কিছু নাই। সো এখানে অ্যান্সার তাহলে কী হইতেছে? অ্যান্সার কিন্তু তাহলে আপনার কোনটা হইতেছে? বিল্ডিং হইতেছে কিন্তু। ওকে, এটা অ্যান্সার। অলরাইট, আচ্ছা এবার আমরা একটু দেখি, দ্য পিপল হু আর উইক ইন সেলফ কনফিডেন্স ক্যান ফাইন্ড ইন চ্যালেঞ্জিং টু বিকাম সাকসেসফুল, মে নেভার ফাইন্ড ইট অন দ্য এন্ড, মে অফেন বিকাম সাকসেসফুল, মে নেভার ওভারকাম। আচ্ছা, হু আর উইক ইন সেলফ কনফিডেন্ট তাহলে কী হতে পারে? ক্যান ফাইন্ড ইট চ্যালেঞ্জিং, না এটা কিছু না। উইক কেন হবে? সেলফ কনফিডেন্সে উইক হওয়ার তো কোনো কথা বলে নাই এখানে। মে নেভার ফাইন্ড ইট অ্যান্ড অল দ্য এন্ড, আচ্ছা এটা হইতে পারে। মে অফেন বিকাম সাকসেসফুল, না এটা কেন হবে? সাকসেসফুল কেন হবে? মে নেভার ওভারকাম দ্য চ্যালেঞ্জেস অফ বিকামিং সাকসেসফুল, আচ্ছা এই যে এটা হইতে পারে। ঠিক আছে, এটা কিন্তু প্রেফারেবল অ্যান্সার, কারণ সেই যদি বেসিকলি সেলফ কনফিডেন্সে উইক থাকে তাহলে তার সামনে যে চ্যালেঞ্জেসগুলো থাকবে তাহলে সে কিন্তু ওই চ্যালেঞ্জেসগুলো কিন্তু ইজিলি এবং কনফিডেন্টলি কিন্তু সলভ করতে পারবে না। অলরাইট, আচ্ছা রিলাক্টেন্ট মেমোরাইজেশন পার্ট, এটা কিন্তু সবারই ভাগ্যের ব্যাপার। ইটস লাইক কীভাবে বলি, ইটস লাইক 1% চান্স। ঠিক আছে, এটা আপনার পুরোটাই ভাগ্যের উপর। অনেকেই হয়তো বা সিনোনিম পড়েন শুরু থেকেই, লাইক রিডিং পার্ট শুরু থেকেই পড়েন, যাদের ভোকাবুলারি স্ট্রং তারাই কিন্তু এটা পারবেন। যেমন আমরা যদি একটু বলি, রিলাক্টেন্টের একটা আচ্ছা কী চাইছে এখানে? সিনোনিম চাইছে, আচ্ছা ফাইন। সো রিলাক্টেন্ট বলতে আপনার এমন কিছু বুঝাইছে যেটা কিনা আপনার কোনো কিছু থেকে অ্যাভয়েড করা ওর সামথিং, কোনো কিছু থেকে দূরে যাওয়া, কোনো কিছু না করা, কোনো কিছু না করার ইচ্ছা। ঠিক আছে, না করার ইচ্ছা, তো করার ইচ্ছা তো উইলিং। দেখছেন, আমি কিন্তু ট্রান্সলেশন জানি, আমি কিন্তু ভোকাবুলারি জানি। করার ইচ্ছা কি? উইলিং। তাহলে না করার ইচ্ছা কি? অবশ্যই আনউইলিং।
দেখছেন আমি কিন্তু ভোকাবুলারি থেকে কিন্তু আমি বের করতে পারছি যে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা। সো এটার জন্য কি করতে হবে, ভোকাবুলারি পড়তে হবে। এটা হ্যাঁ, যদিও আপনি এটা করতে পারেন যে রিলাক্টেন্ট, আমরা যদি প্যাসেজে যেতাম, আপনি কিন্তু এখান থেকে আই ডোন্ট নো রিলাক্টেন্ট এখন কোথায় আছে, এখানে এখন খোঁজার আপনাদের কিন্তু খুঁজতে হবে অ্যাকচুয়ালি। এই যে পেয়ে গেছি আমি। ওকে, সো এটা কি করবেন, এটা বেসিকলি এটা অ্যান্ড এটা আগে পরে দেখতে হবে, দেখে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি রিলাক্টেন্টের মিনসটা কী, ওকে কী বুঝাইছে। অলরাইট, আচ্ছা এবার তাহলে আমরা যাই। এখানে আরও আছে এই যে ফার্মলিং। সো এখানেও সিনোনিম চাইছে ফার্মলিংয়ের। এই যে আমার ভোকাবুলারি ভালো আছে, সো যারা যারা ভোকাবুলারি পারেন তারা কিন্তু ইজিলি বলতে পারেন ফার্মলিংয়ের সিনোনিম হলো ক্লামসিলি। আপনি প্যারাগ্রাফ থেকেও যেভাবে মাত্র দেখাইলাম ওইভাবেও পড়ে আপনি বের করতে পারেন যদি আপনার ভোকাবুলারি স্ট্রং থাকে। অলরাইট, according to the writer, why do people get convinced by confident people? Okay, acha, because the confident people can work relentlessly, because confident people answers question assuringly. এটা হবে ঠিক আছে। কেন? কারণ কনফিডেন্ট পিপল ইজিলি কিন্তু মানুষদেরকে কনভিন্স করতে পারে। কেন? কারণ তারা ইজিলি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারে। এই জন্য কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমরা যদি এক কথায় বলি সেটা হলো ব্রেন ওয়াশ করতে পারে। ওকে, সো বেসিক্যালি যাদের কনফিডেন্স আছে ভালো তারা কিন্তু ইজিলি ব্রেন ওয়াশ করতে পারবেন। সো এখানে বেসিক্যালি এটাই বুঝাইছে আর কি, তারা কোয়েশ্চেনের অ্যান্সার ইজিলি অ্যাসিওরিংলি দিয়ে দেয়। অলরাইট, যার কিনা কনফিডেন্ট। আচ্ছা, দ্য রাইটার বিলিভস দ্যাট সেলফ কনফিডেন্স can be examined and increased. Acha, self-confidence can be taught and gained, then can be tested and raised in other people, can be learned and built on. I think it আমাদের কিন্তু লার্নের কথাই বলছে, কিন্তু বিল্ডিং এর কথা বলছে, তাই না? তাহলে তো এটাই হবে, অন্যগুলো তো হয়তো কোনো চান্সেস নাই। Self-efficacy is the type of confidence that make people that solve different problems, developing different skills and aiming at various goals, persist in setbacks, aware of their lacking. আচ্ছা, এটা যদি আমরা একটু প্যাসেজে দেখি তাহলে হয়তো আমরা জিনিসটা একটু ক্লিয়ার হতে পারবো, কারণ এখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার যেটা কিনা সেম। সো আমরা যখন দেখবো যে অপশন সেম মনে হবে, আমরা চাইলে প্যারাগ্রাফে যেতে পারি। তাহলে আমরা চলেন আমরা গিয়ে দেখি এটা অ্যাকচুয়ালি কোথায় আছে। Let me see. আচ্ছা, এই যে এই প্যারাগ্রাফটা কিন্তু ওকে, এই প্যারাগ্রাফে কিন্তু কথা বলছে। তাহলে এখন আমরা দেখি অ্যাকচুয়ালি কি বলছে। টাইপ অফ কনফিডেন্স দ্যাট মেক পিপল। আচ্ছা, এখানে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে ডেভেলপিং অ্যান্ড ডিফারেন্ট স্কিল অ্যান্ড এইমিং অ্যান্ড ভেরিয়াস কোর্সের কথা কিন্তু বলছে কিন্তু। অলরাইট, আমরা একটু চেক করি আসলে ওটা ঠিক আছে কিনা। লেট মি সি। এই যে দেখেন, মাস্টারিং স্কিলস অ্যান্ড অ্যাচিভিং গোলস। অলরাইট, এই যে কথাটা কিন্তু বলছে। অলরাইট, তাহলে এখন আমরা যাই, নেক্সটে যাই। By behaving virtuously, we can be face difficulties in life, face challenges fearlessly, competent in differences, competent at what we can do. I think আমার কাছে এটা মনে হচ্ছে যে এটাও আমাদের প্যাসেজ পড়তে হবে, অফকোর্স এটা প্যাসেজ পড়েই তো সবগুলোতে অ্যান্সার প্যাসেজ পড়েই করতে হবে। ইটস নট লাইক যে প্যাসেজ না পড়ে করতে হবে। যে behaving virtuously and what we can compete successfully when we put our minds to it. আচ্ছা, তাহলে দেখি। এই যে এক্স্যাক্টলি কম্পিটের কথা বলছে কিন্তু। অলরাইট, কম্পিটেন্ট হয়ে কিন্তু আবার কিন্তু ওটা দেখাই দিন না, কজ এটা কিন্তু ইটস কাইন্ড অফ কনফিউজিং হবে আপনাদের জন্য। দ্য অ্যান্টোনিম অফ অ্যাফার্মেশন মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করা। সো রিফিউটিং মানে
আমরা বলতে পারি ডিক্লাইন করা। অলরাইট, টেকিং ইনফর্মড রিস্ক ইন প্যারা 4 রিফার্স টু টেকিং রিস্ক। ইনফর্মড রিস্ক, আচ্ছা ইনফর্মড রিস্ক বলতে কি বুঝাইছে? চলেন প্যারা 4-এ ইনফর্মড রিস্ক বলতে কি বুঝাইছে আমরা প্যারা 4-এ যাই। One, two, three, four. I thought informed risks. Where is that? Okay. So, with the right amount of self-confidence, you will take informed risk. Acha. Stretch yourself properly and try hard to achieve success in life. Alright, এবার আমরা যাই, তাহলে দেখি অপশনের সাথে কোনটা মিলে। রাইট, ও আরেকটা প্যাসেজ আছে, দ্যাটস ক্রেজি ম্যান। ওকে, based on past experience, based on calculating fee, based founded in reality, founded in practice। না, এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে, এটা হবে, এটা হবে অ্যান্সার। সো বেসিকলি ফিউচার সাকসেসের জন্য আপনি ক্যালকুলেট করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনো রিস্ক নাই, এমন আপনি কনফিডেন্ট থাকলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে না, এই জিনিসটা করলে আমার কোনো রিস্ক নাই। সো জিনিসটা এটাই বুঝাইছে আর কি, যে ইনফর্মড রিস্ক কী বলছে। অলরাইট, আমার পাশে চলে গেছে। আচ্ছা, এবার হলো রিডিং প্যাসেজ 2, সরি, ওকে, রিডিং প্যাসেজ 2। অলরাইট, এবার আমরা এমসিকিউ পার্টে যাই, দেখি which of the following most accurately state is the title of the passage। তাহলে কি করতে হবে? রিডিং পড়তে হবে আবার, ঠিক আছে? তাহলে আমরা একটু রিডিং পড়ি, অ্যাকচুয়ালি কি বুঝাইছে। এটা কিন্তু স্কিমিং যে এটা আছে না, স্কিমিং মেথড, যেটা আমরা কিন্তু স্কিমিং মেথডটা ইউজ করতেছি। স্কিমিং মেথড কি? স্কিমিং মেথড হলো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দ্য ব্রিফ অফ সামারি। অলরাইট, তাহলে এখন আমরা যদি একটু দেখি যে তাহলে এটা কী হইতেছে, এটার অ্যান্সার কিন্তু সি হইতেছে। ওকে, আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। The passage mentions each of the following except, আচ্ছা কিসের কথা বলে নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলছে, হ্যাঁ ওদের কথা বলছে, রিচ ট্রেজার অফ লিটারেচার এটাও বলছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার ইন বাংলাদেশ টেকের এটাও বলছে, এ নাম্বার বলে না, এ নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাই। ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট ইট উইল টেক লঙ্গার টু বাংলাদেশ টু ফ্লোরিশ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার সুনার দ্যান লেটার বাংলাদেশ অ্যান্ড ব্রাইটস। এটা হবে অ্যান্সার। ওকে, বি নাম্বার হবে। বাকিগুলো কিন্তু নেগেটিভ অ্যান্সার করছে, কিন্তু এখানে তো নেগেটিভ কোনো কথা বলা নাই। The attitude of the author of the passage toward Bangladesh English language literature is best described one of reasonable optimism। কিভাবে? vocabulary বের করে কিন্তু বের করছি। অলরাইট, বাকিগুলোর সাথে কিন্তু এখানে কোনো মিল নাই, আপনারা যদি ট্রান্সলেশন বের করেন আর কি। The author refers to boom in line 7 primary to mean sudden increase। ওকে, বুম মানে কোনো কিছু বলতেছে হঠাৎ করে কোনো কিছু বেড়ে গেছে, অলরাইট, এটাই বুঝাইছে আর কি। সো sudden increase in literary output। সো কিছু কিওয়ার্ডসের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি অ্যান্সার কি। দ্য অথর অফ দ্য প্যাসেজ উড মোস্ট লাইকলি অ্যাগ্রি উইথ হুইচ অফ দ্য ফলোয়িং
এই যে এটা, এই হবে অ্যান্সার। অলরাইট, 37. The author of the passage believed that Bangladeshi English literature took so long to emerge. আচ্ছা, হ্যাঁ এটা হবে এই যে, because of the linguistic loyalty of Bangladesh nationalism spawned by language movements of 1952. আপনারা যদি প্যাসেজটা মানে পিছনে গিয়ে যদি প্যাসেজটা পড়েন তখন কিন্তু দেখবেন যে এই লাইনটা দেওয়া আছে। অলরাইট, 38. According to the author of the passage, one problem Bangladeshi English literature is facing. আচ্ছা, কি প্রবলেম হতে পারে? The most of the Bangladesh do not have kind of education required to creativity English. আচ্ছা, হ্যাঁ এটা হবে না অ্যান্সার, হ্যাঁ এটাও হবে না অ্যান্সার। The most of the Bangladesh do not require a different kind of education. এই যে এটা হবে অ্যান্সার বি। ওকে, এটা হবে অ্যান্সার। অলরাইট, তারপর হলো 39. In paragraph 2 the author says this has not always been the case. What does the statement mean? It means that a new generation English started. Okay, it means the insularity of contemporary. It means the Bangladesh language writers read widely in English. It means that Bangla language writers did not show loyalty to the Bangla language. Acha, of course না, এটা না, এটা হইতে পারে, এটাও না, এটাও না। ওকে, সো অ্যান্সার হলো সি। In the final paragraph, the author says this short introduction above merely scratched the surface of contemporary Bangladeshi literature. What does the author mean by this? I think এটা হবে। ওকে, এগুলো কিন্তু সবই কিন্তু নেগেটিভ অ্যান্সার। ওকে, মেইনলি স্ক্যাচেস, হ্যাঁ ঠিক আছে। অলরাইট, সো এবার আমরা বেসিক্যালি রাইটিং স্কিলটা দেখবো। অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি আপনারা যারা নন ডিপার্টমেন্টাল এক্সাম দিবেন আপনাদের কিন্তু 10 মার্কসের শর্ট এসে আসবে, ঠিক আছে? কোশ্চেনে বলে দিবে শর্ট এসে অথবা বলতে পারে প্যারাগ্রাফ। সো আসলে শর্ট এসে বলতে কিন্তু অ্যাকচুয়ালি প্যারাগ্রাফই লিখতে হবে আপনাদের। ইটস নট লাইক যে আপনাদের এসে লিখতে হবে। আমরা কি জানি? আমরা জানি হলো এসে হলো অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে গঠিত, রাইট? আর প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফে একটাই প্যারা থাকে। ইটস নট লাইক যে প্যারাগ্রাফে একাধিক প্যারা থাকে, তাই না? প্যারাগ্রাফে একটাই প্যারা থাকে আর অনেকগুলো প্যারাগ্রাফ মিলে এসে গঠিত। সো আপনাদের কিন্তু এসে লিখতে হবে না, আপনাদের লিখতে হবে শর্ট এসে। কারণটা কি? কারণ হলো আপনাদের ওয়ার্ড লিমিট দিয়ে দেবে। ওয়ার্ড লিমিট কত থাকবে? আপনাদের ওয়ার্ড লিমিট থাকবে হলো 100 ওয়ার্ডসের মধ্যে আপনাদের শর্ট এসেটা লিখতে হবে, যেটা কিনা প্যারাগ্রাফের মধ্যে পড়ে। কারণ আপনারা যদি এটার জন্য এসে লিখতে যান না, আপনাদের প্যারাগুলো খুবই ছোট হয়ে যাবে। সো যেটা কিনা ফরম্যাটের মধ্যে পড়বে না, যেটা আমরা বলতে পারি যে ফরম্যাটের বাইরে পড়বে। সো দেখতেও একটু আমরা বলতে পারি যে আনডিটেইল লাগবে। ওকে, সো আমরা তাহলে প্যারাগ্রাফ দিয়ে তাহলে শুরু করি যে অ্যাকচুয়ালি আমাদের কি থাকবে। সো ধরেন আমরা আজকে একটা টপিকটি নিয়ে পড়বো, সেটা হলো ধরেন আমি টপিকটা লিখলাম, সেটা হচ্ছে যে দ্য importance of ওকে, সো এটা হলো টাইটেল। সো টাইটেল বেসিক্যালি আমরা কি দেখতেছি, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু বড় হাতের, রাইট? সো আপনাদের কিন্তু এভাবে কিন্তু টাইটেল করে লিখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ফার্স্ট লেটার বড় হাতের, প্রিপোজিশন ছাড়া। প্রিপোজিশন আর্টিকেলে আমরা ছোট হাতে রাখবো, ওটা আমরা বড় হাতে দিতে পারবো না।
সো আমরা যদি এখন এই টাইটেলটা দিয়ে যদি ধরেন আমরা এটা এখন শর্ট এসে শুরু করি, সো আমাদের ফার্স্টে কী দিতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। এখন ইটস নট লাইক যে ইন্ট্রোডাকশনটা আলাদা একটা প্যারা থাকবে, না, আমাদের প্যারাগ্রাফে বেসিক্যালি শর্ট এসেতে ইন্ট্রো, বডি আর হলো কনক্লুশন, তিনটা কিন্তু এক প্যারাতেই থাকবে, একসাথে থাকবে। তাহলে তিনটা কিসে থাকবে, এক প্যারার মধ্যে থাকবে। ওকে, সো এখন তিনটা কিন্তু একসাথেই থাকতেছে। তাহলে এখন যদি আমরা ইন্ট্রোডাকশন শুরু করি, কি হবে, ফার্স্টলি starts with an introductory সেন্টেন্স। সো ফার্স্টলি কিন্তু আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে কি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে হলো টপিকের পরিচয় করানো। দ্যাট মিনস এই যে আমরা উপরে যে টপিকটা দেখতেছি না, এই টপিকের ডেফিনেশন হলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। কি বললাম, ডেফিনেশন অর্থাৎ মিনিং। ওকে, সো মিনিং বেসিকলি এই টপিকটার যে মিনিংটা আছে এই মিনিংটি আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো, ফার্স্টে লিখবো। লেখা শেষ, তারপর কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া শেষ হলে আমরা লাস্টে যেটা দিব, মানে ইন্ট্রোডাকশনের লাস্টে যেটা দিব, ইন্ট্রোডাকশনের লাস্টে আমরা যেটা দিতে পারি, যেটা কিনা আমরা থিসিস স্টেটমেন্ট বলি। সো আমরা লাস্টে কি দিব, থিসিস স্টেটমেন্ট দিব, যেটাকে আমরা বলি হলো সেন্ট্রাল আইডিয়াস। ওকে, এখন কথা হলো এই টপিকের উপর থিসিস স্টেটমেন্ট কী হতে পারে। ওকে, ডিপেন্ড করবে আপনার উপর, আপনি টপিকটা যে কয়টা ভাগে ভাগ করবেন, আপনি ততটা ইনফরমেশনের উপর আপনি বডি লিখতে পারেন। আপনার যদি টপিক মনে হয় যে না আপনি কোনো টপিকে ভাগ করবেন, আপনি এই টপিকের উপর আপনি বডি লিখবেন, লিখেন, ফাইন। আপনার যদি মনে হয় আপনি টপিকটাকে আপনি দুইটা ভাগে ভাগ করবেন, দুইটার উপর আপনি বডি লেখেন, ফাইন, কিন্তু কোনো প্যারা দিতে হবে না। ইন্ট্রোডাকশন লেখা শেষ, ধরেন এখানে লেখা শেষ হয়েছে, আবার এখান থেকে আমরা লেখা শুরু করব। ইটস নট লাইক যে আমাদের অন্য একটা প্যারাতে যেতে হবে, ঠিক আছে, এটা হলো শর্ট এসে। ওকে, লেখা শেষ, তাহলে আমরা ধরেন আমি দুটো ভাগে ভাগ করব। কি কি দুটো ভাগে ভাগ করতে পারি, আমি একটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে যে রিডিউসিং পভার্টি। ওকে, দারিদ্রতা দূর হবে এডুকেশন জানলে। আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লার্নিং ইকুয়ালিটি। ওকে, সবার অধিকার সমান থাকবে, এই জিনিসটার একটা আমরা ভালো একটা আইডিয়া পাবো। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা লাইক অফকোর্স হ্যাঁ নিজেদের সাকসেসের ব্যাপারে চাইলে আমরা বলতে পারি যে আমরা এডুকেশন করলে অনেক নলেজ জানতে পারবো, নলেজের উপর আমরা চাইলে একটা থিসিস স্টেটমেন্ট দিতে পারি। আচ্ছা ধরেন আরেকটাই দিলাম, আরেকটা দিলাম হলো যে গেইনিং নলেজ। ওকে, সো এই যে আমরা যে তিনটা টপিক লিখলাম না, এই তিনটা টপিকের উপরে আমরা বডি লিখব। কি লিখব, বডি লিখব। সো এটার একটা ডিটেলস, এটার একটা ডিটেলস, এটার একটা ডিটেলস, তিনটা ডিটেলস মিলে আমরা পুরো বডিটা লিখব। বডি লেখা শেষ, তারপর ইন্ট্রো শেষ, বডি শেষ, দেন হলো কনক্লুশন। ওকে, এবার আমরা কনক্লুশনটা দেখব বেসিকলি। সো আমাদের ইন্ট্রো শেষ অ্যান্ড বডি শেষ, আমরা সবগুলোই দেখলাম। আমরা এখন একটু কনক্লুশনটা দেখি যে অ্যাকচুয়ালি কনক্লুশন আমরা কী কী লিখব, ঠিক আছে। তো কনক্লুশনে বেসিকলি আমরা হোল সামারি অফ দি বডি। সো বেসিকলি আমরা বডিতে যা যা লিখবো না, পুরোটা বডির আমরা হোল সামারিটা আমরা কনক্লুশনে লিখবো। এটা কিনা ফার্স্টে 2 or 3 সেন্টেন্সে হতে পারে। অলরাইট, দেন আমরা যেটা লিখতে পারি, আউটকাম লিখতে পারি, লাইক যে আমরা যদি এটা করি এর ফলে কি কি আউটকাম আসতে পারে। সো এটা আউটকাম আমরা লিখতে পারি, যেটা কিনা রেজাল্ট হিসেবে পড়তে পারে। তারপর আমরা কী করতে পারি, এমফেসাইজ করতে পারি। এমফেসাইজ মানে কি,
এমফেসাইজ মানে হলো যে এমফেসাইজ ইউর পয়েন্টস। অ্যাকচুয়ালি আমরা বডিতে যা যা বলবো যে এই কথাগুলো অ্যাকচুয়ালি কেন ম্যাটার করে, কেন দরকারি, আপনি এটা চাইলে কনক্লুশনে এক লাইনে অথবা 2 সেন্টেন্সে আপনি বলতে পারেন যে এই কারণের জন্য আমার বডিতে যা যা আমি লিখছি এগুলো দরকারি, এগুলো প্রয়োজনীয়। সো এমফেসাইজ করতে পারেন, আউটকাম দিতে পারেন, দেন ইটস ওভার। লাস্টে চাইলে কোনো কোড দিতে পারেন আপনার ইচ্ছা, যদি কোড নাও দিতে মন চায় ইটস অলরাইট। দেন আমরা যদি এখানে যে দ্যাটস ইট আমরা যদি শেষ করে দিই, আমাদের শর্ট এসে ডান। ইন্ট্রো, বডি, কনক্লুশন সব কিছু কিন্তু একসাথে লিখলাম। সো অ্যাকচুয়ালি আমরা তাহলে কী নিয়ে আলোচনা করলাম, আমরা হলো গ্রামার পার্টে যে এমসিকিউ ছিল, গ্রামার পার্টে এমসিকিউ 20 মার্কস ছিল, ওইটা নিয়ে আমরা আলোচনা করছি। দেন হলো রিডিং কম্প্রিহেনশন ছিল, রিডিং কম্প্রিহেনশনে 20 মার্কস ছিল, ওইটা নিয়ে আমরা দেখলাম। সো 40 মার্কস। আর দেন হলো এখানে কত মার্কস, এখানে হলো 10 মার্কস। ওকে, সো এখন আমরা যদি টোটাল 50 মার্কস আর কি বেসিক্যালি ইংলিশ আসবে, আপনার নন ইঞ্জিনিয়ারিং যেগুলো। সো দ্যাটস ইট, ইংলিশে এতটুকু পর্যন্তই আমাদের রইলো। অ্যান্ড বেস্ট অফ লাক টু অল অফ ইউ গাইস। আশা করি আপনারা সবাই ভালোভাবে এক্সাম দিবেন। অ্যান্ড দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।